জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, মিঠে করা সংলাপ, আওয়ামী লীগ কি নির্বাচন করার যোগ্য দল? এরপর জানিয়ে দিব চাঁদপুরের দখলে নেওয়া আওয়ামী লীগের কার্যালয় ছেড়ে দিল বিএনপি। আরো জানিয়ে দিব জেলার রাজনীতির সিলেটের আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা কে কোথায়, এবং জানিয়ে দেব ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি তৃতীয় দফা বৈঠক আজ। এদিকে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় অটল বলছে সালাউদ্দিন আহমেদ। সর্বশেষ জানিয়ে দিব জুনাইদ আহমেদ পলকের হারানো সোয়েটার পাওয়া গেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। মিঠে করা সংলাপ, আওয়ামী লীগ কি নির্বাচন করার যোগ্য দল? জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের দ্বারা জাতীয় নাগরিক পার্টি নামে দেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এবং দেশের বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি নতুন দলের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে বিবৃতিও প্রদান করেছে। অতঃপর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ইত্যাদি দলের পাশাপাশি এনসিপিও যে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হবে সে বিষয়টি এখন নিশ্চিত। যদিও এনসিপি এখনো নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন লাভ করেনি, কিন্তু আবেদন করলে তার যে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই। এই অবস্থায় আগামী ডিসেম্বরে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে বিএনপি, জামায়াত এবং এনসিপি এই তিনটি দলই মুখ্য প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনী ময়দানে আবির্ভূত হবে বলে ধরে নেওয়া যায়। যদিও এক্ষেত্রে আওয়ামী লীগের প্লাস মাইনাসের একটি সমীকরণ অবশিষ্ট থেকেই যায়, কারণ আওয়ামী লীগ দেশের সবচেয়ে প্রাচীন একটি রাজনৈতিক দল। 2009 থেকে 2024 সাল পর্যন্ত এক নাগাড়ে 15 বছর ক্ষমতায় থাকতে 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে 2009 থেকে 2014 সাল পর্যন্ত সরকার পরিচালনা করে। কিন্তু 2014, 2019 ও 2024 সালের নির্বাচনে দলটি সঠিকভাবে নির্বাচন না করে এই ক্ষমতা আঁকড়ে থাকে। নির্বাচন কমিশনে খয়ের খা বসিয়ে তাদের মাধ্যমে নির্বাচনী প্রহসন অনুষ্ঠান করিয়ে ভোটাভুটিতে জনগণের অংশগ্রহণ ছাড়াই নিজেরা নিজেদের নির্বাচিত সরকারের তকমা লাগিয়ে নেন। বিশেষ করে 2018 এবং 2024 সালের নির্বাচনের নামে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল যা করেছে তা অত্যন্ত কলঙ্কজনক। আর সবচেয়ে বড় কথা, এই লজ্জা এবং কলঙ্কজনক কাজটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিব, যিনি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয়েছিলেন, তার কন্যা শেখ হাসিনা নিজ হাতে করেছিলেন। কারণ ক্ষমতার লোভে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, আর এসব কাজে তার দলে অন্য যেসব নেতা ছিলেন, এমপি, মন্ত্রী ছিলেন, তারাও তাকে সমান্তালে ইন্ধন জুগিয়ে চলেছিলেন। এক্ষেত্রে 2018 সালের দিনের ভোট রাতে করার পর, এমনকি 2024-এর ভোটারবিহীন নির্বাচনের পরও কোন এমপি বা মন্ত্রী যদি পদত্যাগ করে শেখ হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডের প্রতিবাদ করে চোখে আঙুল দিয়ে তার ভুল ধরিয়ে দিতেন, তাহলেও আওয়ামী লীগের আজকের এমন অবস্থা হতো না, সুপ্রাচীন একটি দলের এত বড় ক্ষতি হতো না। কিন্তু কোন এমপি, মন্ত্রী তো দূরের কথা, শেখ হাসিনার দলের কোন একজন নেতাও সে কাজটি করে দেখাননি, বরং তারাও সমান্তালে বগল বাজিয়ে শেখ হাসিনাকে সমর্থন দিয়েছেন। চাঁদপুরের দখল নেওয়া আওয়ামী লীগের কার্যালয় ছেড়ে দিল বিএনপি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে আওয়ামী লীগের একটি কার্যালয় এক সপ্তাহ আগে দখলে নিয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা। তবে গতকাল সোমবার রাতে সংবাদ সম্মেলন করে কার্যালয়টি ছেড়ে দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী। তিনি বলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত প্রতিমন্ত্রী নুরুল হুদার ছেলে তানবীর হুদার নির্দেশে ওই কার্যালয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গোলাম রাব্বানী আরো বলেন, গণতান্ত্রিক নিয়ম মেনে বিএনপি চাঁদাবাজি বা দখলের রাজনীতিতে বিশ্বাস করে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে, কোন নেতা কর্মী চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়ালে তা মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষকে হয়রানি না করতে আমাদের নির্দেশনা রয়েছে, তাই সুজাতপুর বাজারের আওয়ামী লীগ কার্যালয়ের দখল ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরও জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতি দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, বিএনপি নেতা আকবর হোসেন দুলু ভুইয়া, হাসান সরকার যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হালিম সরকার, যুবদল নেতা মিজানুর রহমান, প্রধান শ্রমিক দলের বাগানবাড়ি ইউনিয়ন সভাপতি মুফিজুল ইসলাম, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আল আমিন রহমান প্রমুখ। এ বিষয়ে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, বিষয়টি অবশ্যই ইতিবাচক গণতান্ত্রিক রীতিনীতির বহিঃপ্রকাশ।
সিলেটের আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা কে কোথায়? ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সিলেটের শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা আত্মগোপনে চলে যান। এইসব নেতা বর্তমানে ভারত, যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন। বিদেশে অবস্থানকারী নেতাদের অনেকেই নিয়মিত কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। দেশে বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের 8 জন নেতা ও 6 জন কর্মীর সঙ্গে হোয়াটসঅ্যাপে এ প্রতিবেদকের কথা হয়। তারা বলেন, সিলেটের শীর্ষ নেতাদের অল্প কয়েকজন দেশে আছেন, বাকিরা বিদেশে। তবে মধ্যম ও তৃণমূল পর্যায়ের প্রায় সব নেতা এখনো দেশে আত্মগোপনে আছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনুরুজ্জামান চৌধুরী লন্ডনে চলে যান। রোববার দিবাগত রাতে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, কিছু সংখ্যক নেতাকর্মী দেশের বাইরে আছেন, এছাড়া বেশিরভাগ নেতাকর্মী দেশেই আছেন। দেশে থেকেই তারা নীরবে দলকে সুসংগঠিত করতে কাজ করছেন। তবে দলীয় প্রধানের নির্দেশনা পাওয়া মাত্রই তারা একযোগে দেশে ফিরবেন। আওয়ামী লীগের একটি সূত্র নিশ্চিত করেছে, সিলেট 1 নগর ও সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশেই আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি দেশ ছেড়েছেন। তিনি ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পৌঁছান। 5 আগস্টের পর দেশ ছেড়ে সিলেট মহানগর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ নেতা ভারতে অবস্থান করছেন। তারা কলকাতা, শিলং সহ বিভিন্ন স্থানে অবস্থান করেছেন। কলকাতায় আছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী এবং সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি তৃতীয় দফা বৈঠক আজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বেলা 11টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে এ বৈঠক হবে। এতে অংশ নেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফা এবং রবিবার দ্বিতীয় দফা বৈঠক হয়। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় অটল, সালাউদ্দিন আহমেদের মন্তব্য। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সংবিধান অনুযায়ী বিচার বিভাগের প্রতিটি কার্যক্রম যেন আইনসম্মত সাংবিধানিক হয় সে বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব আরোপ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি চলমান সংলাপের তৃতীয় দিনের শুরুতে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আজকের বৈঠকে মূলত বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন বিষয়ে আলোচনা হবে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, বিএনপির সঙ্গে আলোচনায় অনেক বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে। কিছু বিষয়ে ভিন্নতা থাকলেও সেসব সংস্কারের বিষয়ে বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে আলোচনা করছে। তিনি আরো আশা প্রকাশ করেন, আজকের বৈঠকের মধ্যে দিয়েই বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার সমাপ্তি ঘটতে পারে। জুনায়েদ আহমেদ পলকের হারানো সোয়েটার পাওয়া গেছে। কারাগার থেকে 2টি সোয়েটার হারিয়ে যাওয়ার দাবি করেছিলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গতকাল বিকেলে সেই সোয়েটার পাওয়া গেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে থাকা বেশ কিছু জামা কাপড়ও পাওয়া গেছে। এর আগে গতকাল সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে সোয়েটার হারানোর কথা জানান জুনায়েদ আহমেদ পলক। আগামী শীত পর্যন্ত কারাগারে থাকতে হলে সোয়েটার জোগাড় করতে হবে বলেও জানান তিনি। মক্কেলের সোয়েটার হারানোর কথা গণমাধ্যমকে জানান পলকের আইনজীবীও আব্দুল্লাহ আল মামুন গতকাল গণমাধ্যমকে বলেন, কারাগার থেকে জুনায়েদ আহমেদ পলকের সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য জানার পর তিনি তার কর্মকর্তাদের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেন। পরে খোঁজ খবর নিয়ে জানা যায়, পলকের সোয়েটার সহ শীতের কাপড় কারাগারে স্টোর রুমে জমা আছে। সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে এসেছিলেন। তখন পলক শীতের কাপড় তার স্ত্রীকে দেওয়ার জন্য কারাগারের নিরাপত্তা রক্ষীর কাছে দিয়েছিলেন, কিন্তু অসাবধানবশত কারারক্ষীরা তা ভুলে গিয়েছিলেন। আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, সেদিন বন্দীদের সঙ্গে সাক্ষাৎ গ্রহণ শেষ হলে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ওই ব্যাগের মালিকানা না পাওয়ায় আবারও সেটি কারাগারে স্টোর রুমে রাখা হয়। আদালতে সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ তোলার পর কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন বলেছিলেন, আলোচনায় থাকার জন্য জুনায়েদ আহমেদ পলক উদ্ভট সব দাবি করে থাকেন। এই সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য এমন একটি উদ্ভট দাবি, কারাগার থেকে কোনো বন্দির জিনিসপত্র হারানোর সুযোগ নেই। গত বছরের 14ই আগস্ট গ্রেপ্তার হন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক। 6টি মামলায় তার মোট 58 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।